নন্দের বিয়ের আগের রাতে আমি তার সমস্ত গয়না চুরি করে বাবার বাড়িতে পাঠিয়ে দিলাম। পরের দিন যখন বরযাত্রী এলো তখন সমস্ত দোষ ননদের ওপর চাপিয়ে দিলাম। গহনা না পেয়ে যখন বর বিয়ে না করেই চলে গেল তখন আমার স্বামী নিজের সম্মান বাঁচানোর জন্য নন্দের বিয়ে একজন গরিব সবজিওয়ালার সাথে দিয়ে দিল। পরের দিন সকালে যখন তাকে দেখতে তার বাড়িতে গেলাম তখন আমার হুঁশ উড়ে গেল। কেননা আমার নাম অনামিকা, আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়ের আগে বৌদি আমার ওপর এমন ভয়ানক মিথ্যা অভিযোগ লাগিয়ে দিল যে আমি হতবাক হয়ে গেলাম। আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার এত আদরের বৌদি আমার ওপর এমন মিথ্যা অপবাদ দিতে পারে, যার কারণে আমার বরযাত্রী অবধি ফিরে গেল। দাদা কাঁদতে কাঁদতে বলল, কেউ তো আমার বোনকে বিয়ে করো। দাদা আমার ওপর খুব রেগে গেল, কেননা এটা তার সম্মানের ব্যাপার ছিল। মা বারবার আমাকে ধিক্কার দিচ্ছিল আর বলছিল, তুই জন্মানোর সাথে সাথে মরে গেলি না কেন? তাহলে আমাদের এই দিন দেখতে হতো না। মায়ের মুখ থেকে এই ধরনের কথা শুনে আমার হৃদয় ভেঙে যাচ্ছিল। আর ওদিকে বৌদি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি আসছিল, যেন সে বিশাল যুদ্ধ জয় করে ফেলেছে। আমার দাদার সম্মানের প্রশ্ন ছিল, কেননা এখন যদি কেউ তার বোনকে বিয়ে না করে তাহলে সে কাউকে মুখ দেখাতে পারবে না। এই কারণেই দাদা নিজের কপাল চাপড়াচ্ছিল আর অঝরে কাঁদছিল। ঠিক তখনই আমাদের গ্রামের এক সবজিওয়ালা এগিয়ে এসে আমার দাদার কাছে আমার হাত চাইল, আর দাদা নিজের সম্মান বাঁচাতে আমার বিয়ে তার সাথে দিয়ে দিল। আমি তাকে বিয়ে করতে চাইতাম না, কিন্তু আমার ওপর যে দাগ লেগেছে তা সারা জীবনেও মুছবে না। তাই আমি হৃদয়ে পাথর রেখে তাই করলাম যা আমার দাদা চাইছিল। এভাবেই আমার বিয়ে সেই সামান্য সবজিওয়ালার সাথে হয়ে গেল। বিদায় হয়ে যখন আমি তার বাড়িতে এলাম তখন তার ঘরে বসে নিজের পোড়া কপাল নিয়ে ভাবছিলাম, আর ভাবতে ভাবতে কাঁদছিলাম, কেননা আমি আমার বিবাহিত জীবন নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। এরপরে আমার স্বামী ঘরে এসে আমার পাশে বসে আমাকে এমন একটা কথা বলল যা শুনে আমার হুঁশ উড়ে গেল, কেননা আমি জানতাম না যে আমার স্বামী এত ভয়ানক। অনেক আশা নিয়ে আমরা আমাদের বৌদিকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম, কেননা সে আমার একমাত্র দাদার বউ। আমার কোনো বোন ছিল না, তাই আমি বৌদিকে আমার দিদি বানিয়ে তার সাথে আনন্দে জীবন কাটাতে চাইছিলাম। আমার দাদা শহরে চাকরি করত, আর শহরে একটি মেয়ের সাথে তার ভালোবাসা হয়ে গিয়েছিল। আমরা বাড়িতে 4 জন ছিলাম, মা, বাবা, আমি আর দাদা। দাদা পড়াশোনা শেষ করার পরে চাকরি করতে শহরে চলে যায়। আমিও দাদার মতো চাকরি করতে চাইতাম, কিন্তু বাবা মা আমাকে চাকরি করতে দিতে চাইতো না। আমরা সবাই দাদাকে খুব ভালোবাসতাম, তাই এই বাড়িতে সেটাই হতো যা দাদা বলতো। দাদা তখন আমাদের তার পছন্দের কথা জানালো, তখন কেউই কোনো আপত্তি করেনি। দাদা মা বাবাকে বলেছিল যে তোমরা শহরে এসে স্বপ্নার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাও। দাদার কথা শুনে তারা পরের দিনই শহরে চলে গেল এবং স্বপ্না বৌদির বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গেল, এবং স্বপ্না বৌদি এবং আমার দাদার বিয়ে ঠিক হয়ে গেল। তখনই আমার জানতে পারলাম যে আমাদের গ্রামেই বৌদির মাসির বাড়ি। দাদার বিয়ে খুব ধুমধাম করে হয়ে গেল। বৌদি আসার পরে আমাদের বাড়িতে একটা খুশিতে পরিবেশ তৈরি হয়েছিল। আমার মনেও অনেক স্বপ্ন ছিল। আমিও ভাবতাম যে আমিও একদিন বধূ সাজব, আর আমারও বিয়ে খুব ধুমধাম করে হবে। বাড়িতে সবাই আমাকে খুব ভালোবাসতো, কিন্তু সময়ের সাথে সাথে বৌদির হাবভাব আমার কাছে কিছুটা অদ্ভুত লাগতে শুরু করলো। আমার মনে হতো যে বৌদি হয়তো আমাকে পছন্দ করে না, কেননা যখনই আমি বৌদির সাথে কথা বলার চেষ্টা করতাম তখনই সে আমাকে মুখ ভেঙচে উত্তর দিত। আমার এমন মনে হতো যেন দাদা যখনই আমার সাথে ভালোবেসে কথা বলতো তখনই বৌদির ভেতরে ভেতরে চলতো। হয়তো বৌদির এটা সহ্য হতো না যে তার স্বামী তার অংশের ভালোবাসা অন্য কাউকে দিচ্ছে। বৌদি হয়তো ভাবতো তার স্বামীর ভালোবাসার একমাত্র অধিকারিণী সে ছাড়া আর কেউ নয়। সময় এভাবেই কাটছিল। একদিন বাবার শরীর খুব খারাপ হয়ে গেল এবং তিনি আমাদের ছেড়ে এই পৃথিবী থেকে চলে গেলেন। তার চলে যাওয়ায় আমি আর মা খুব কেঁদেছিলাম। মা কাঁদতে কাঁদতে বলছিল, ছেলের বিয়ে তো দিলে, মেয়ের বিয়েও নিজের হাতে দিয়ে যেতে। তখন দাদা মায়ের কাছে প্রতিজ্ঞা করেছিল যে সে আমার বিয়েতে কোনো ত্রুটি রাখবে না এবং আমাকে কখনো বাবার অভাব অনুভব করতে দেবে না। বাবার মৃত্যুর পরে মা আমার বিয়ের জন্য খুব ব্যাকুল হয়ে উঠল। সে বলতো, মা, তোর বাবা এই দুনিয়াতে নেই, আমিও সব সময় অসুস্থ থাকি, তাই আমি আমার জীবদ্দশায় তোর বিয়ে দিয়ে যেতে চাই। এ বিষয়ে আমি কি আর বলতাম, তাই চুপ থাকতাম। বড়রা আমার জন্য যা সিদ্ধান্ত নেবে সেটাই আমার জন্য সঠিক। মা আমার জন্য ছেলে দেখতে শুরু করলো।
দাদা যখনই গ্রামে আসতো শহর থেকে আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতো, কারণ দাদাও এখন আমার বিয়ে নিয়ে চিন্তিত ছিল। মা যেমন আমার জন্য পাত্র খুঁজছিল, তেমনি দাদাও আমার বিয়ের জন্য যৌতুক জোগাড় করছিল। না জানি কেন এই সব কিছু বৌদির একদম ভালো লাগতো না। বৌদি দাদাকে বলেওছিল যে এখনও তো অনামিকার সম্বন্ধ ঠিক হয়নি, আর তুমি এখনই ওর যৌতুকের জিনিস আনতে শুরু করে দিয়েছো। দাদা বলতো, অনামিকা আমার একমাত্র বোন, আমি তাকে অনেক জিনিস দিয়ে পরের বাড়িতে পাঠাবো, যাতে শ্বশুর বাড়িতে আমার বোনের কোনো অসুবিধা না হয়। কিছুদিন কেটে যাওয়ার পরে পাশের গ্রামের এক ধনী পরিবার থেকে আমার সম্বন্ধ এলো। দাদা আর মা তো এই সম্পর্কে খুব খুশি, তাই তারা সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেল। কেননা ছেলে শিক্ষিত এবং ধনী পরিবারের। বিয়ে ঠিক হওয়ার কয়েকদিন পরেই ছেলে পক্ষের তরফ থেকে খবর এলো যে তারা আশীর্বাদ করতে চায়। আমি এই সম্পর্কে খুব খুশি ছিলাম, কেননা আমি সবসময় এটাই চাইতাম যে আমার বিয়ে এমন একজনের সাথে হোক যে সবসময় আমার খেয়াল রাখবে এবং আমার সব ইচ্ছে পূরণ করবে। আমার হবু বর রতন খুব ভালো এবং সুদর্শন ছেলে, যাকে এলাকার প্রায় সবাই পছন্দ করত। কিন্তু কয়েকদিন পরে আশীর্বাদের দিন এমন কিছু ঘটল যা আমাদের আনন্দ অনেকটা কমিয়ে দিল। আশীর্বাদের দিন রতনের বাড়ির লোকেরা আমার দাদাকে বলল যে আমাদের ছেলে শহর থেকে পড়াশোনা করে এসেছে এবং আমরাও কম ধনীও না, তাই আমরা আপোষে লেনদেনের কথা বলে নিতে চাই। দাদা তাদের এই কথা শুনে চমকে গেল এবং বলল যে আমি আপনাদের কথা ঠিক বুঝতে পারছি না, আপনারা কী ধরনের লেনদেনের কথা বলছেন। তারা বলল যে বিয়েতে আমাদের 10 ভরি সোনা এবং 5 লক্ষ টাকা নগদ চাই। তাদের এই কথা শুনে আমার দাদার হুঁশ উড়ে গেল এবং সে বলল, আপনারা এসব কি বলছেন? আমি এত গয়না আর টাকার ব্যবস্থা কোথা থেকে করব? আমি তো সামান্য একটা চাকরি করি। তবে হ্যাঁ, আমি আমার বোনকে খালি হাতেও পাঠাবো না। এই কথা শুনে রতনের বাড়ির লোকেরা হট্টগোল শুরু করে দিল। তারা বলল, আমাদের ছেলের জন্য মেয়ের অভাব নেই, আমরা চাইলে এর থেকে বেশি যৌতুক সহ তোমার বোনের থেকেও ভালো মেয়ে পেতে পারি। তুমি তো শহরে চাকরি করো, ভালো রোজগার করো, তাহলে কি তুমি নিজের বোনকে এতটুকু জিনিস দিতে পারবে না? তাদের কথা শুনে আমার দাদা কিছুটা চিন্তিত হয়ে পড়ল। বৌদি তাকে বোঝালো, তোমার ছেলেপক্ষের এই শর্ত মানা উচিত না। যে রতনের বাড়ির লোকেদের যদি এত চাহিদা ছিল, তবে তারা সম্বন্ধ ঠিক হওয়ার সময় বলেনি কেন? এই সমস্ত শর্ত আশীর্বাদের দিন কেউ আনে? রতনের পরিবারের কাছ থেকে আমি এমনটা আশা করিনি, কারণ এসব তো তারাই করে যারা লোভী। আমি হতাশ হয়ে বসেছিলাম। তখন দাদা আমার মাথায় হাত রেখে বলল, তুই কি চাস? আমি মাথা নিচু করে বললাম, দাদা আমি কিছুই চাই না, তোমার যা ভালো মনে করবে তাতেই আমি খুশি। ঠিক তখনই বৌদি বলে উঠল, কিন্তু তুমি এত টাকা আর গয়নার ব্যবস্থা কোথা থেকে করবে? দাদা বলল, আমার বোনের জন্য আমি সব কিছু করতে পারি, আমার শুধু একটু সময় দরকার। আমি আমার বোনের বিয়ে রতনের সঙ্গেই দেব। এরপরে দাদা রতনের পরিবারের সাথে কথা বলল এবং তাদের বলল যে সে ব্যাংক থেকে লোন নেবে, তাই তার কিছুদিন সময় দরকার। রতনের পরিবারের লোকেরা দাদার কথা মেনে নিল। দাদা এই কদিন আমার জন্য অনেক পরিশ্রম করছে, কিন্তু এই সময়ে বৌদির মন দিন দিন খারাপ হতে থাকলো। এখন তো সে আমার সাথে কথাও বলতে চাইতো না। আমার বিয়ের সময় এগিয়ে আসছিল, তাই দাদা 15 দিনের ছুটি নিয়ে গ্রামে এসেছে এবং ওখান থেকেও সঙ্গে করে আমার জন্য অনেক জিনিস নিয়ে এসেছে। আমি খুব খুশি ছিলাম এবং আমার কান্নাও আসছিল যে এবার আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। বাড়িতে আমার বিয়ের প্রস্তুতি চলছিল। তখনই আমরা একটা নতুন সুখবর পেলাম, যা আমাদের সবাইকে খুশি করে দিয়েছিল। সেই সুখবরটি হলো বৌদি মা হতে চলেছে। আমার বিয়ের প্রায় সব ব্যবস্থা হয়ে গেছে। দাদা সমস্ত গয়নাগাটি এবং টাকা শহর থেকে এনে মায়ের আলমারির সিন্ধুকে রেখেছে। আমার বিয়ের 2 দিন আগে রাতের বেলা আমরা সবাই একসাথে খাওয়ার পর নিজের নিজের ঘরে চলে গেলাম। কিন্তু না জানি কেন খাবার খাওয়ার পরেই আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তাই আমি তাড়াতাড়ি করে নিজের ঘরে ঘুমোতে চলে গেলাম। পরের দিন সকালে যখন আমার ঘুম ভাঙল, তখন দেখি সকাল 11টা বাজে। আমার মাথা খুব ভারী লাগছিল, কিন্তু আমি যখন বাইরে এলাম তখন জানতে পারলাম যে মা এবং দাদা এখনও ঘুমাচ্ছে, শুধু বৌদি জেগে আছে। এটা খুবই অদ্ভুত ব্যাপার ছিল। আমাদের বাড়ির সবাই সকাল 7টা-8টার মধ্যে উঠে যেত, এতক্ষণ তো কেউই ঘুমাতো না। তাহলে আজ সবার হলো কি? আমার মনে হলো হয়তো বিয়ের প্রস্তুতির ধকলে আমরা ক্লান্ত হয়ে গেছি, তাই এত দেরিতে জেগেছি।
কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যে আমাদের তিনজনেরই গা হাত পা ব্যথা করছিল, অথচ বৌদি একদম ঠিকঠাক ছিল। ধীরে ধীরে বিয়ের দিন এসে গেল। বিয়ের দিন দুপুরে দাদা বৌদিকে মায়ের আলমারি থেকে গয়নাগুলো বের করে আনতে বলল। কিন্তু কিছুক্ষণ পর বৌদি ফিরে এসে এক ঝটকায় আমার হাত ধরে বলল, বলো গয়না কোথায়? আমি চমকে তার দিকে তাকালাম এবং বললাম, বৌদি তুমি এসব কি বলছো? দাদাও বৌদিকে বলল, কি করছো? আমার বোনকে ছাড়ো। বৌদি বলতে লাগলো, আমি অনেক দিন থেকেই তোমাকে বলতে চাইছিলাম যে তোমার বোনের কারো সাথে চক্কর চলছে, কিন্তু তুমি নিজের বোনের উপর খুব ভরসা করো বলে ভয়ে বলিনি। এখন গিয়ে দেখো আলমারিতে কোনো গয়না নেই। দাদা বলল, গয়না নেই মানে? গয়নাগুলো গেল কোথায়? বৌদি বলল, সেটা তোমার বোনকে জিজ্ঞেস করো। আমি ওকে ওর প্রেমিকের সাথে কথা বলতে নিজের কানে শুনেছি। তোমার বোন তার সাথে পালানোর পরিকল্পনা করছিল, তাই হয়তো তোমার বোন গয়নাগুলো আগে সরিয়ে ফেলেছে। বৌদির কথা শুনে মা বৌদিকে বলল, এ তুমি কেমন কথা বলছো? তুমি আমার মেয়ের সম্পর্কে এমন কথা কিভাবে বলতে পারো? বৌদি বলতে লাগলো, আমি সত্যি বলছি, আমি নিজের চোখে অনামিকাকে অনেকবার সেই ছেলের সাথে কথা বলতে দেখেছি। দাদা বলল, কোন ছেলে? তখন বৌদি বলল, আমি জানি না কোন ছেলে, তোমার বোনকে জিজ্ঞেস করো, সে কে? বৌদির কথা শুনে দাদার চোখ রাগে লাল হয়ে গেল। এই দেখে আমি ভয়ে ভয়ে বললাম, না দাদা, বৌদি মিথ্যে বলছে, আমি এমন কিছুই করিনি। আমার মাও আমার পক্ষ নিয়ে কথা বলছিল, কিন্তু বৌদি দাদাকে আমার বিরুদ্ধে খ্যাপাতে সফল হলো এবং দাদা বিশ্বাস করে নিল যে গয়নাগুলো আমি সরিয়েছি এবং আমার কোনো ছেলের সাথে প্রেম চলছে। দাদা মাকে বলল, ওকে এই ঘরে আটকে রাখো, যাতে এমন না হয় যে ও আমাদের সম্মান ধুলোয় মিশিয়ে এখান থেকে পালিয়ে যায়। একই সাথে দাদা বারবার আমাকে এটাও জিজ্ঞেস করছিল যে তুই গয়না কাকে দিয়েছিস। আমি তো জানতামই না যে গয়না কোথায়, তো আমি তাকে কি বলতাম? কান্না করে করে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল, আর মায়ের শরীর খারাপ হওয়ায় তাকে ঘরে নিয়ে যাওয়া হলো। আমার এই ব্যাপারে বেশি কথা বলতেও পারছিলাম না, কেননা বাড়িতে অতিথিরা ছিল। আপাতত যেমন তেমন করে সন্ধ্যা হলো, আর কিছু পরেই বরযাত্রী চলে এলো। দাদা খুব টেনশনে ছিল, কেননা সে বিয়ের জন্য যা কিছু ব্যবস্থা করেছিল তা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। বরযাত্রী এসে গেল আর আমাকে নববধূ রূপে সাজানো হলো। আমি ভাবতেও পারিনি যে দাদা তার বউয়ের কথায় এসে নিজের বোনকে দোষী ভাবতে পারে। মায়ের কাছেও আমার এমন আশা ছিল না, কিন্তু বৌদি মায়ের উপরেও এমন জাদুটনা করল যে মাও বৌদির কথায় পুরোপুরি এসে গেল। আমাকে বিয়ের মণ্ডপে যখন ডাকা হলো, তখন রতনের বাড়ির লোকেরা বলল, নববধূকে মণ্ডপে ডাকার আগে যৌতুক টাকা আর গয়না দেখতে চাই। এই কথা শোনা মাত্রই মা আর দাদা খুব টেনশনে পড়ে গেল। দাদা আমার শ্বশুরবাড়ির লোকেদের বোঝানোর অনেক চেষ্টা করল। তাদের বলল, বিয়ের রীতিনীতি শুরু করুন, লেনদেনের কথা পরে হলেও চলবে। কিন্তু দাদা তাদের কথায় অটল থেকে বলল, আগে লেনদেন হবে, বিয়ের রীতিনীতি পরেও হতে পারে। কেননা আমরা তো এখানে বিয়ে করাতেই তো এসেছি। অনেকক্ষণ পর্যন্ত এই কথা লুকানোর চেষ্টা করা হয়েছিল যে গয়না নেই, কিন্তু সময় পেরিয়ে যাওয়ার সাথে সাথে রতনের পরিবারের লোকেরা হট্টগোল করছিল। তারা এক কথায় বলে যাচ্ছিল, আগে লেনদেন হবে, তারপর বিয়ে। আর তখনই দাদার মুখ থেকে সেই কথা বেরিয়ে গেল। দাদা হাত জোর করে বলল যে আমি খুব লজ্জিত, আমাকে ক্ষমা করে দিন, আমাদের গয়না চুরি হয়ে গেছে, কিন্তু আপনারা বিয়ে সম্পন্ন করুন, আমি বিয়ের পর সমস্ত গয়নার ব্যবস্থা আবার করে দেব, শুধু আমাকে একটু সময় দিন। এই কথা শুনে রতনের বাবা খুব জোরে জোরে হাসতে লাগলো এবং বলল, তাহলে তোমরা তখনই সে আমার কাছে এসে বলল। আর আমি ঘাবড়ে তার কাছ থেকে পিছিয়ে গেলাম। সে আমার দিকে হাত বাড়িয়ে আমাকে একটি ছোট্ট উপহার দিল আর বলল, এটা আমি তোমার জন্য এনেছি। আমার মনে হয়েছিল ওটা কোনো সাধারণ উপহার হবে, কিন্তু যখন আমি সেই উপহারটা খুললাম তখন আমি হতবাক হয়ে গেলাম, কেননা এটা একটা হীরের আংটি আর যৌতুকের জিনিসপত্র মজুদ আছে। আমি আপনাদের কাছে প্রতিজ্ঞা করছি যে আমি গয়নার ব্যবস্থা খুব শীঘ্রই করে দেব। কিন্তু তাদের ওপর আমার দাদার অনুরোধের কোনো প্রভাবই পড়ল না। তারা একটিও কথাও শুনল না, বরং বরযাত্রী ফিরিয়ে নিয়ে যেতে লাগলো। আমার দাদা তাদের পায়ে পড়ে মিনতি করতে লাগলো, কিন্তু তাদের কোনো হেলদোল হলো না। অন্যদিকে যার লাগানো আগুনে আজ এই কাণ্ড, সেই বৌদি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পুরো তামাশা দেখছিল। গয়না কোথায় গেল, কে নিল তা আমি জানি না, কিন্তু আমার চরিত্র নিয়ে সে যে প্রশ্ন তুলেছে তা খুবই জঘন্য। আমার বরযাত্রী ফিরে গেলে দাদা আমার কাছে এসে আমার গালে চড় মেরে কাঁদতে কাঁদতে বলল, এইসব তোর জন্য হয়েছে,
তোর জন্য আমাকে লোকের কাছে অপমানিত হতে হয়েছে। মাও আমাকে অভিশাপ দিচ্ছিল আর বলছিল, তুই জন্মের সাথে সাথে কেন মনে গেলি না? তাহলে আজ আমাদের এই দিন দেখতে হতো না। আমি তাদের কি করে বোঝাই যে আমি কিছুই করিনি? কেউই আমার কথা শুনতে বা বুঝতে রাজি ছিল না। বৌদির মুখে এক অদ্ভুত নিষ্ঠুর হাসি ছিল, আর আমি বুঝতে পেরেছিলাম যে এই সব বৌদি করেছে। আমার দাদা কাঁদছিল আর বলছিল, কেউ তো আমার সম্মান রক্ষা করুক, কেউ তো আমার বোনকে বিয়ে করে নিক। আশেপাশে দাঁড়িয়ে থাকা সবাই তামাশা দেখছিল, আর আমরা সবাই হাউমাউ করে কাঁদছিলাম। ঠিক তখনই অতিথিদের মাঝখান থেকে একটি জোরালো আওয়াজ এলো, এবং আমরা সবাই যখন সেদিকে তাকালাম তখন আমরা হতবাক হয়ে গেলাম। সেই লোকটি আমাদের সামনে এলো এবং বলল, আমি আপনার বোনকে বিয়ে করতে রাজি আছি। আপনি কি আপনার বোনের হাত আমার হাতে তুলে দিতে রাজি হবেন? এই প্রশ্ন শুনেই দাদা চমকে তার দিকে তাকালো। এ তো আমাদের গ্রামের সবজি বিক্রি করে। আমার পেছনে দাঁড়িয়ে থাকা গ্রামের কমলেশ কাকা বলে উঠল। সেই লোকটা বলল, হ্যাঁ, আমি বাড়ি বাড়ি গিয়ে সবজি বিক্রি করি, কিন্তু আমি এতটুকু রোজগার তো করি যে আপনার বোনকে দুবেলা খাওয়াতে পারবো। আপনি একটু ভেবে দেখুন, যে পরিবারে আপনি আপনার বোনের বিয়ে দিতে যাচ্ছিলেন তারা লোভী মানুষ, তাই কি গ্যারান্টি ছিল সেখানে আপনার বোন সুখী থাকবে? আর সেই ছেলে যার সাথে আপনার বোনের বিয়ে দিয়ে হতে যাচ্ছিল, সে চুপচাপ তার বাবা মায়ের প্রতিটা কথা মেনে নিয়েছিল। সে শিক্ষিত ছেলে, তার এই বিষয়ে আপত্তি তোলা উচিত ছিল, কিন্তু সে কিছুই বলেনি। তারপরে সে আমার দাদার সামনে হাত জোর করে বলতে লাগলো, দেখুন, আমি হয়তো কম রোজগার করি, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি আমি সবসময় আপনার বোনের খেয়াল রাখব। তার এই সমস্ত কথা শুনে দাদা মুগ্ধ হয়ে গেছিল, এবং এভাবেই আমার বিয়ে তার সাথে দিয়ে দেওয়া হলো। সেই সময় আমি দাদার সম্মানের খাতিরে তার সাথে বিয়ে করে নিয়েছিলাম, কিন্তু আমার মনে এই কষ্ট ছিল যে দাদা অন্তত একবার আমার ইচ্ছের কথা জিজ্ঞেস করতে পারত। আমি চুপচাপ সেই সবজিওয়ালা প্রভাতের সাথে তার বাড়িতে চলে গেলাম। তার ছোট একটা ঘর ছিল, সেটা এমন ছোট যা আমি কখনোও ভাবিনি। বাড়িটার বিভিন্ন জায়গায় ভাঙা, ঘরের অবস্থায় এত খারাপ ছিল যে আমার বিছানায় বসতেও ইচ্ছা করছিল না। জায়গায় জায়গায় মাকড়সার জাল ঝুলছিল, প্রচুর ধুলো জমেছিল। দেখে মনে হচ্ছিল যেন এই ঘরে অনেক দিন ধরে কেউ থাকে না। সে আমাকে বিছানায় বসতে ইশারা করলে আমি বসলাম এবং আমার জীবনে আসা ঝড় নিয়ে ভাবতে লাগলাম, আমি কি ভেবেছিলাম আর এসব কি হয়ে গেল। ঠিক তখনই সে আমার কাছে এসে বসলো, আর আমি ঘাবড়ে তার কাছ থেকে পিছিয়ে গেলাম। সে আমার দিকে হাত বাড়িয়ে আমাকে একটা ছোট্ট উপহার দিল আর বলল, এটা আমি তোমার জন্য এনেছি। আমার মনে হয়েছিল ওটা কোনো সাধারণ উপহার হবে, কিন্তু যখন আমি সেই উপহারটা খুললাম তখন আমি হতবাক হয়ে গেলাম, কেননা এটা একটা হীরের আংটি। ওর বাড়ির অবস্থা দেখে আংটির দিকে তাকিয়ে আমার বিশ্বাসই হচ্ছিল না। সে বলল, কী ভাবছো? আমি বললাম, এত দামি আংটি তোমার কাছে কোথা থেকে এলো? তখন ওই হেসে বলল, এখন যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে তাই আমি তোমার কাছে কিছুই লুকাবো না। আসলে আমি সিবিআই অফিসার। বেশ কিছুদিন থেকে আমরা অভিযোগ পাচ্ছিলাম যে এই গ্রামে কিছু লোক ড্রাগসের কারবার করে, তাই আমি আমার পরিচয় লুকিয়ে সবজিওয়ালার সেজে তাদের খোঁজে এখানে এসেছি। আমি এই বাড়িতেই থাকি এবং সারাদিন সবজিওয়ালা সেজে ঘুরে বেড়াই, যাতে সব কিছু আমার নজরে পড়ে। আজ যখন আমি দেখলাম পণ দিতে না পারায় তোমার বরযাত্রী ফিরে গেল এবং তোমার দাদার অবস্থা পাগলের মতো হয়ে গেল, তখন আমার সহ্য হলো না। তাই আমি তোমার দাদার সম্মান বাঁচাতে তোমাকে বিয়ে করে নিলাম। আমি তোমাকে আগেও এক দুবার দেখেছি, তোমাকে আমার ভালো লেগেছিল, আর আজ উপরওয়ালা আমাদের এক করে দিয়েছেন। তোমাকে বিয়ে করে আমি খুব খুশি। প্রভাতের কথা শুনে আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না যে যাকে আমি একজন সামান্য মানুষ ভেবেছিলাম সে আসলে একজন সিবিআই অফিসার। এরপরে প্রভাত বলতে লাগলো, আমি যে কাজের জন্য এসেছি সেই কাজটা হয়ে যাক, তারপরে আমরা বাড়ি ফিরে যাব। প্রভাতের কথা শুনে আমার আনন্দের সীমা রইল না, কেননা ভগবান আমাকে রতনের থেকেও একজন ভালো মানুষ দিয়েছেন। প্রভাত একজন শিক্ষিত মানুষ হওয়ার পাশাপাশি একজন সৎ মানুষ। সে আমার খুব খেয়াল রাখত এবং আমার সমস্ত ইচ্ছে পূরণ করত। বিয়ের কয়েকদিন পর যখন আমি আমার বাবার বাড়ি গেলাম তখন এইটা শুনে আমার খারাপ লাগলো যে বৌদির মিসক্যারেজ হয়েছে এবং সে অসুস্থ। বৌদি ঘরে বসে কাঁদছিল। যখন আমি তাকে দেখতে গেলাম তখন সে আমাকে দেখে হতবাক হয়ে গেল, কেননা সে ভেবেছিল প্রভাতের সাথে বিয়ে হওয়ার পরে আমি গরিবের মতো জীবন কাটাচ্ছি। কিন্তু যখন সে আমার ঠাটবার দেখল তখন তার চোখ ছানা ভরা হয়ে গেল। আমি বৌদির কাছে গিয়ে তাকে বললাম যে তুমি আমার সাথে যে ব্যবহার করেছো উপরওয়ালা তার শাস্তি তোমাকে দিয়েছেন
এবং আমি তোমার অত্যাচার নীরবে সহ্য করেছি বলে উপরওয়ালা তার ফলও দিয়েছেন আমাকে। আমার স্বামী কোনো সামান্য সবজিওয়ালা না, বরং সে অনেক বড় একজন অফিসার। আমার পুরো কথা শোনার পর বৌদি হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে ভুল করেছি। আমি জিজ্ঞেস করলাম, বৌদি তুমি আমার সাথে এইসব কেন করেছো? কি ক্ষতি করেছি তোমার? বৌদি কাঁদতে কাঁদতে বলল, আসলে আমার এটা খুবই খারাপ লাগতো যে আমার স্বামী আমার চেয়ে তোমাকে বেশি গুরুত্ব দিত। তাই আমি যখন জানতে পারলাম যে সে তোমার বিয়ের জন্য গয়নার ব্যবস্থা করেছে, তখন আমি আর নিজেকে সামলাতে পারিনি এবং এক রাতে বাড়ির সকলকে রাতের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম, যাতে সবাই গভীর ঘুমে অচেতন হয়ে পড়ে। তারপর আমি সিন্দুক থেকে গয়না চুরি করে আমার মাসির বাড়িতে রেখে আসি এবং তোমার ওপর দোষ চাপিয়ে দিই। বৌদি কাঁদতে কাঁদতে তার গল্প বলছিল। ঠিক তখনই দাদা ঘরের ভিতর এসে পড়ে এবং বৌদির বলা প্রতিটা কথা শুনে নেয়। দাদা যখন সত্যিটা জানতে পারল, তখন বৌদির উপর খুব রেগে গেল এবং আমার সামনে লজ্জিত হয়ে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দে, আমি তোর বৌদির কথা এসে ভুল করেছি। আমি বললাম, না দাদা, তুমি কোনো ভুল করোনি। বৌদি কাঁদতে কাঁদতে আমার কাছে ক্ষমা চাইছিল, কিন্তু দাদা বলল যে আমি তোমাকে কখনোই ক্ষমা করব না, তাতে আমার বোন তোমাকে ক্ষমা করে দিক না কেন। দাদা বৌদিকে ক্ষমা করেননি, কিন্তু আমি আমার দাদা ও বৌদিকে ক্ষমা করে দিয়েছি। দাদা বৌদির সাথে কথা বলতো না, কিন্তু বৌদির মা ও দাদার মন জয় করার জন্য প্রভাতের সাহায্য নিল। প্রভাতের একজন সঙ্গীর প্রয়োজন ছিল, তাই সে আর বৌদি মিলে সেই সব লোকেদের খুঁজে বের করলো যারা আমাদের গ্রামে বেআইনি কাজ করত এবং যুবক ছেলেদের ভবিষ্যৎ নষ্ট করত। বৌদির সঙ্গ পাওয়ায় প্রভাতের অনেক সাহায্য হয়েছিল। এই কথা যখন দাদার কানে গেল, তখন দাদা বৌদিকে ক্ষমা করে দিল। গ্রামে যত চোর জোচ্চর ছিল তাদেরকে ধরা হয়েছিল এবং বৌদি তার মাসির বাড়ি থেকে সেই সমস্ত গয়না এনে দাদাকে ফিরিয়ে দিয়েছিল। আমার বৌদি আজও তার করা ভুলের জন্য খুবই লজ্জিত হন। সময় থাকতে মানুষ যদি নিজের ভুল বুঝতে পারে, তবে তা সংশোধনও করতে পারে। রতনের পরিবারের লোকেদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছিল, কারণ তারা পণ দাবি করেছিল। বন্ধুরা, একটা কথা মনে রাখবে, যারা পণ চায় এবং যারা পুত্রবধূর চেয়ে পণকে বেশি গুরুত্ব দেয়, তারা কখনো আপনার মেয়েকে সুখী রাখতে পারবে না। তাই তাদের হাতে দেওয়া মেয়ে আর মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া একই। এখন আমি প্রভাতের সাথে শহরে চলে এসেছি এবং এখানে আমার স্বামী পরিবারের সাথে খুব সুখে আছি। আমি ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেন আমার বৌদির কোল আবার ভরে দেন। বন্ধুরা, আশা করি তোমাদের এই গল্পটি ভালো লেগেছে। গল্পটি আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তবে কমেন্টে অবশ্যই আপনার মত